বাঁকুড়ার খবর দেখাবো বলেছিলাম, হ্যাঁ দেখাবো। তার আগে চাপও তো আছে অভিভাবকদের ওপরে, হঠাৎ করে ফি বৃদ্ধি, আর তাতে এই চাপ সামলাবেন কি করে? হঠাৎ করে ফি বৃদ্ধি হলে কে সিদ্ধান্ত নিল হঠাৎ করে ফি বৃদ্ধির, সেটাই দেখাবো। ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখছেন, ভাতারের স্কুলের ছবি দেখছেন, বিরাট বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কার নির্দেশে, কার অনুমতিতে এই স্কুলের প্রধান শিক্ষক একেবারে ভাতা বাড়িয়ে ফি বাড়িয়ে দিলেন এরকম ভাবে? একেবারেই অয়নদায় সেই প্রশ্নই তুলেছিলেন অভিভাবকরা, কারণ তাদের বক্তব্য যে ভাতারের এই বনপাস শিক্ষা নিকেতন অন্যান্য জায়গায় যেখানে সরকারি ফি 240 টাকা, সেখানে এই স্কুল ভর্তির জন্য নিচ্ছে 850 টাকা, এবং তার 140 টাকা সেখানে নিচ্ছে 850 টাকা। এ তো 4 ডবল প্রায়, শরদিন্দু। একেবারেই ঠিকই তাই অয়নদা, সেখানে দেখানো হচ্ছে 240 টাকা ফি, 160 টাকা অনুদান, আর কম্পিউটার শিক্ষার জন্য আরো 450 টাকা। কিন্তু অভিভাবকরা বলছে কম্পিউটার যদি শেখানোর হয় সেটা তো সরকারি ব্যবস্থা করছে, তাহলে আলাদা করে ফি নেবার কি প্রয়োজন? এবং এই যে তাদের বক্তব্য, এলাকার বেশিরভাগই শ্রমজীবী মানুষের বসবাস, তাদের পক্ষে এত ভার বহন করা সম্ভব নয়। এবং অন্যান্য স্কুলও তো অর্ধেক খরচাতেই, এর অর্ধেক টাকাতেই সেখানে ভর্তি নেওয়া হচ্ছে, তাহলে বা এই স্কুলই বা কেন এত বেশি টাকা নেওয়া হবে? অভিভাবকদের বক্তব্য দেখাই আগে। এখন নেওয়া হচ্ছে 880 টাকা, সরকারি ফি 260 টাকা। আমরা চাই সরকারি যে রুলস আছে, যে নিয়ম আছে, সেই নিয়মে ভর্তি করা হোক। আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি, স্যারের সাথে আলোচনায় করবো। তো স্যাররা যদি আমাদেরকে আশ্বাস দেন যে হ্যাঁ সরকারি নিয়মে সব কিছু হবে, তাহলে ঠিকঠাকভাবেই সব মিটে যাবে। নাহলে এইভাবে আমাদের লাগাতার আটকে রাখা হবে বা ধর্মঘট চলবে। হেডমাস্টারের সঙ্গে কথা বলে দেখলাম, বলছে ডোনেশন। একটা সরকারি স্কুলে তো অনুদান পাচ্ছে, সরকারি স্কুলে কেন চাঁদা দেবো? আর চাঁদাটা কিসের জন্য? চাঁদার কোনো তোমার স্লিপ নেই। গভর্নমেন্টের যেটা রেট সেটাই 240 টাকা একটা স্লিপ দিয়ে দিচ্ছে, বাদ বাকি এটা দীর্ঘদিন ধরেই করে আসছে। ভাগাভাগি করে টাকা পকেটে ঢোকানোর কৌশল নাকি? আচ্ছা, এরপরে কি হলো শরদিন্দু? আশ্বাস পাওয়া গেল যে সরকারি টাকাতেই সব হবে? দেখো অভিভাবকরা অনড় ছিলেন যে পুলিশ প্রশাসনের প্রথমে পক্ষ থেকে জানানো হয়েছিল বিষয়টি সংশ্লিষ্ট মহলে জানানো হবে, আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু অভিভাবকরা সেই শুকনো কথায় ভোলেননি। তারা বলেছেন যতক্ষণ না সমস্যার সমাধান হবে অবরোধ চলবে। অবশেষে পুলিশ দুপক্ষকে নিয়ে একটা বৈঠকে বসে, সেখানে কার্যত বলা যায় যে দর কষাকষি হয়। শেষকালে যেটা ঠিক হয়েছে যে 240 টাকা সরকারি যে ফি আর 110 টাকা অনুদান, সব মিলিয়ে 350 টাকায় স্কুল ভর্তি নেবে। মাছের বাজার, 850 এটা কি টাকার মাছের বাজার নাকি? মাছের বাজার তৈরি করে ফেলেছেন তো একটা স্কুলকে। এরকম করা যায়? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখছেন তো দরাদরি ছাত্রদের ফি নিয়ে 4 ডবল বাড়ানোর পর। এ কি মাছের বাজার নাকি? টিচার ইনচার্জ কি বলছেন দেখুন। ফি স্ট্রাকচারে একটু সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছে আলোচনা গার্জেনের সঙ্গে। গার্জেনরা ঠিক করলেন ওনারা স্কুলকে 110 টাকা ডোনেশন দেবেন, টোটাল 240 প্লাস 110 350 টাকা দেবেন। অভিভাবকদের যেটা দাবি ছিল যে 850 টাকা স্কুল কম্পিউটারের জন্য, এবার আমরা কম্পিউটারটাকে যে বাধ্যতামূলক নয়, ওই যার ইচ্ছাও সে কম্পিউটার শেখাবে, এবং কম্পিউটার শেখানোর জন্য একটা ন্যূনতম আমাদের ফিস দিতে হবে, সেটা গার্জেনরা মেনে নিয়েছে। জানতামই না, তাহলে ব্রেকে টিজ করে যেতাম এই খবরটা আপনাদেরকে আরো আকর্ষণীয় করার তোলার জন্য। আপনারা নিচ্ছেন একেবারে 4 ডবল বেশি ফিজ। আর এখানে দেখুন বাঁকুড়ার সোনাঝুড়ায় সেখানে দ্বিগুণ টাকা, সরকার নির্ধারিত ফির দ্বিগুণ। স্বাভাবিকভাবে গরিব মানুষেরা তো দেখা যাচ্ছে কারা এরা, সমাজের কোন শ্রেণীর মানুষ, তারা পারবেন এই চাপ সামলাতে? কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, জুনিয়র হাই স্কুল মানে সরকারি স্কুল, সেই সরকারি স্কুলে কে অধিকার দিল যে সরকার নির্ধারিত টাকার বেশি নেওয়া হবে?
একেবারে সয়ন্ত, তুমি যেমনটা বলছো, কে অধিকার দিল সরকারি স্কুলের বেতন বেশি নিতে হবে বা ফিস বেশি নিতে হবে, সেই অধিকার কাকে দিয়েছে? এবং অধিকারকে দেখো তুমি, যেখানে রসিদে লেখা হচ্ছে কিন্তু 240 টাকাই সরকার নির্ধারিত যে ফিস, কিন্তু উল্টো পাতায় যখন রসিদের পিছনের পাতা লিখে দেওয়া হচ্ছে আরো 160 টাকা, সেটা কিন্তু সরস্বতী পুজোর জন্য। এবং যে স্কুলের যে হেডমাস্টার রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তিনি কিন্তু এ বিষয়টা মেনেও নিয়েছেন, বলছেন যে আগে কিন্তু অভিভাবকরা এভাবে বিক্ষোভ দেখাতেন না, আর অভিভাবকরা বলছেন আমাদের এই ফিস দিতে অপারগ, যেখানে 240 টাকায় দিতে পারবো না এমনও অভিভাবক রয়েছে যারা দিন আনি দিন খাই অভিভাবক, তারা কিভাবে এই বাড়তি ফিসের বোঝার সামলাবেন? পড়ুয়াকে পড়াতেও হবে, শিক্ষার মানও উন্নত করতে আমি হবে, আসবো আর এদিকে ফিসের প্রিয়ব্রত আসবো, অভিভাবকরা কি বলছেন একটু দেখি। দুটো ছেলে ভর্তি করতে এখন 200 করে 400 টাকা না লিখছে, আবার একটা টিউশনাতে যদি 400 টাকা করে লাই, তাহলে 400 টাকা করে কি আমরা কি দিতে পারবো? আমাদের খেটে কি করে ঘরে খেটে আনলে আমাদের ভাত হবে, তাহলে সেটাকে তো তিনি পাবো আমরা দিতে। যেটা গন্ধনি যেটা রেট সেটাই দেখ। কত বাড়তি দিচ্ছে? বাড়তি এই তো 160 টাকা করে। যেহেতু গভর্নমেন্ট থেকে 240 টাকা করে ফি, সেটা নিয়ে ভর্তি করাটাই আমি বলবো, মাস্টার শিক্ষকদেরকে বলবো ওটা নিয়ে ভর্তি করা দরকার। তাহলে সেইখানে তোমার 400 টাকা করে ভর্তি ফি নিচ্ছে, অতএব আমরা 400 টাকা করে দিতে নারাজ। বাড়তি টাকা সেটা নেওয়া হচ্ছে। হেড স্যার প্রথমে বলতে চাইছিলেন না, তারপরে অনেক খুব পাকড়ানোর পর বলেছে যে আমরা ওটা পুজোর জন্যই কাটছি। প্রিয়ব্রত, এটা কি বছরে প্রত্যেক বছর নেওয়া হয় নাকি এবছরই নতুন চাপ বাড়ালেন আর তারপরে কি হলো? উইথড্র করছেন স্কুল কর্তৃপক্ষ? দেখো অয়নদা, প্রতি বছর নেওয়া হয়, সেটা কিন্তু পরিষ্কার যে শিক্ষক রয়েছেন টিচার ইনচার্জ তার কথাতেই, কেননা তিনি বলছেন প্রতি বছর এই ফিস নেওয়া হয়, তখন কিন্তু অভিভাবকরা বিক্ষোভ দেখান না। অভিভাবকরা বিক্ষোভ দেখাচ্ছেন কিনা সেটাই তার কাছে কিন্তু বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সরকারি স্কুলে যে সরকার নিয়ম বহির্ভূত ফি নেওয়া যায় না, সেটাই তিনি জানেন না, এবং সেটা কিন্তু তিনি অকপট স্বীকারোক্তি দিচ্ছেন যে হ্যাঁ, এই যে ফিস দেওয়া হয়েছে সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তই নেওয়া হয়েছে। এবং এই যে স্কুলটা রয়েছে, যেটা তালডাংরা ব্লকের সোনাজুড়া জুনিয়র হাই স্কুল, সেখানে কিন্তু এই ফিস নেওয়া করতে কিন্তু বারবার এরকম অভিযোগ এসছে, এমনটাও কিন্তু দাবি করছে অভিভাবকরাই। অয়নদা, হ্যাঁ, তবে এই ফিজ না নিলেই ভালো। এই ধরনের মানুষ আর কত চাপ দেবেন? কেন চাপ দেবেন? দেখুন ভারপ্রাপ্ত শিক্ষক কি বলছেন। অতিরিক্ত পয়সা আদৌ নয়, গভর্নমেন্ট ফিস ধার্য রয়েছে 240 টাকা। আমরা 240 টাকায় রসিদ ইস্যু করছি। এবার স্কুল চালাতে গেলে স্কুলের সঙ্গে সঙ্গে থাকে সরস্বতী পুজো এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, সেই প্রোগ্রামের জন্য এক্সট্রা 160 টাকা, এই নিয়ে 400 টাকা নেওয়া হচ্ছে। এটা প্রতি বছর নেওয়া হয়, এবছর নেওয়া হচ্ছে, কোনো অভিযোগ নেই। একজন অভিভাবক তিনি মনে করলেন যে এটা বেশি হচ্ছে, উনি একটা কেওয়াস পাকানোর চেষ্টা করলেন, তাছাড়া কিছু নয়। এবার দেখুন, বীরভূমের লাভপুরের ইন্দাস পঞ্চায়েতে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল। 29 লক্ষ টাকা, একেবারে কেন্দ্রীয় সরকারের পঞ্চদশ কমিশনের অর্থ কমিশনের টাকা। সেই টাকা পঞ্চায়েতের অ্যাকাউন্ট থেকে চলে গেল একজনের ব্যক্তিগত অ্যাকাউন্টে। এবং শুধু তাই নয়, এই ব্যক্তিগত অ্যাকাউন্টে যা ঢুকেছে তার জেল খাটাও হয়ে গেছে, তারপরে তিনি মুক্তও হয়ে গেছেন, কিন্তু পঞ্চায়েতের কাছে আর ঢোকেনি। কার পকেটে যাওয়ার কথা? কথা বলবো ইন্দ্রজিতের সঙ্গে। ইন্দ্রজিৎ, 60 কিরকম আছে? দেখো আন্দা, এখনো পর্যন্ত কিন্তু চাপ কিন্তু চলছে, যদিও এখনো পর্যন্ত যার কাছে টাকাটা ঢুকেছে, অর্থাৎ খোকন দাস, যিনি একটি গ্রাহক সেবা প্রতিনিধি কেন্দ্র চালানো ইন্দাস গ্রামীণ, তার কাছ থেকে কিন্তু এখনো কিন্তু টাকা উদ্ধার করতে পারেনি পঞ্চায়েতের কাছ থেকে বারবার তাকে চাপ দেওয়া হচ্ছে, এবং এই নিয়ে পুলিশকেও জানানো হয়েছিল। তুমি যেমনটা বললে, যার কাছে টাকা ঢুকেছিল খোকন দাস, তিনি ইতিমধ্যে জেলও খেটে ফেলেছেন, যদিও জেল খাটলেও কিন্তু টাকা কিন্তু এখনো ফেরত দেননি। তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না অয়নদা। তিনি যেটা বলছেন যে কোর্টে যখন গেছে পঞ্চায়েত, কোর্ট যদি নির্দেশ দেয় তবেই টাকা ফেরত দেবো, তা না হলে টাকা কিন্তু ফেরত দেবো না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড তিনি কিছুই বলতে চাননি। এইভাবেই কিন্তু চলছে এখনো পর্যন্ত পঞ্চায়েত। দীর্ঘ 6 মাস হয়ে গেছে, সম্পূর্ণভাবে উন্নয়নের সমস্ত কাজ কিন্তু ওই পঞ্চায়েত এলাকায় একদম স্তব্ধ হয়ে পড়ে একদম ভাগাভাগি হয়ে গেছে, একেবারে ভাগ বাটোয়ারা হয়ে গেছে পুরো। সোনা দানা গড়া, গয়না গড়া, পাঁঠার ঝোলের মাংস খাওয়া সব হয়ে গেছে। 29 লক্ষ টাকা চলে গেছে, আর বেরোবে কিভাবে? পাস বইটা আপডেট করতে নিয়ে যাই, যে দেখতে যায় যে 2 তারিখে দেখা যায় যে অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে যখন জানানো হয়,
তখন উনি তার কোনো সদুত্তর দিতে পারে না, 3টে অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। এবং 3টে অ্যাকাউন্টের অ্যাকাউন্ট হোল্ডার কি একই ব্যক্তি, মানে একই ব্যক্তি। এই টাকার ঘাটতির ফলে উন্নয়নমূলক কাজগুলো ব্যাহত হচ্ছে, তো এই টাকা যাতে উদ্ধার করা হয়। ইন্ডিয়ান ব্যাংক আছে এখানে লাভপুরে, ওনার সিএসপি এবং যে ব্যাংকের যে যৌথ ভাবে কাজটা করেছিলেন, তাতে দেখা যাচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের কোনো অ্যাডভাইস বা কোনোরূপ হচ্ছে যে ফিনান্সিয়াল অনুমোদন ছাড়া এই টাকাটা কিন্তু ওনাদের অ্যাকাউন্ট থেকে এটা উঠে গেছে। এইটা যাতে তাড়াতাড়ি ওই ব্যাংকের তরফ থেকে আমরা রিকভারি করতে পারি সেই চেষ্টা আমাদের আছে এবং পুলিশ প্রশাসনও চেষ্টা করছে যাতে এই টাকাটা ওই ইন্দাস গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজে, সাধারণ মানুষের কাজে লাগানো যায়। তৃণমূল কি ঢাকার চেষ্টা করছে, কিন্তু বিজেপি তো ছাড়বে না এখন লোকসভা নির্বাচনের আগে। দেখুন, ব্লক প্রশাসন থেকে তার বিরুদ্ধে কেস করা হয়েছে, সে গ্রেপ্তার হয়েছে এবং তদন্ত চলছে, এবং আমরা আশা করি বিচার পাবো এবং নিশ্চয়ই টাকাটা তো ফেরত হবেই, এবং আমরা চাইবো সুদসহ ফেরত হবে, যাতে উন্নয়নের টাকা এভাবে কেউ তছরূপ করে দিতে পারে, সেটা যেন না হয়। বিরোধী দল তাদের অস্তিত্বহীনতায় ভোগে, মাঝে মাঝে কি করে সরকারি দলের লোকদের বিরুদ্ধে কথাবার্তা বলবো সেই সুযোগটা পায়। তো এখানে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ওতপ্রোতভাবে জড়িত, এবং তৃণমূল কংগ্রেসের নেতার নেতৃত্বেই এটা ঘটেছে। আমার মনে হয় সর্বপ্রথম ব্যাংক ম্যানেজারকে অ্যারেস্ট করা, এবং এখানকার যে আইসিওসি আছেন ওদেরকে অ্যারেস্ট করা, এবং এখানকার যে লাঘব বোয়াল যারা আছেন এনে বিধায়ক বা আরও যারা ব্লক লেভেলের অঞ্চলের নেতৃত্ব আছেন, টোটালকে এটা সিবিআই তদন্তে যাওয়া উচিত। আর কালনার খবর দেখাবো। লোকে জল পায় না, পাইপলাইনের কাজ কেন শেষ হচ্ছে না সেই নিয়ে আমরা প্রশ্ন তুলি। আর এখানে কন্ট্রাক্টর ছেড়ে দিল পুরনো পাইপ, নতুন পাইপ বসছে, পুরনো পাইপ ঝেড়ে ফাঁক করে দিচ্ছে ঠিকাদার সংস্থা। কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে। নবকুমার, কিভাবে হচ্ছে, কার সঙ্গে কার সাঁট, না হলে এইরকম হয় নাকি কখনো? দেখো আনন্দা, পূর্ব সাতগেছিয়া পঞ্চায়েতে কালনা 2 নম্বর ব্লকে বন্দেবাজ এলাকাতে পানীয় জলের লাইন বসছিল, কিন্তু পানীয় জলের লাইন বসাতে গেলে নতুন লাইন বসাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন সেইখানে দেখা যায় খোঁড়াখড়ি মধ্যরাতে চলছে, এবং কেন খোঁড়াখড়ি চলছে, হঠাৎ রাস্তাটা এরকম ধরনের রাত জেগে কাজ চলছে কেন, এই ব্যাপারে এলাকাবাসীরা পরের দিন সকালবেলা যখন কন্ট্রাক্টরকে জিজ্ঞেস করা হয় যে কেন এই ধরনের কাজ চলছে, তখন তারা বলছে পুরনো পাইপ যেগুলো আছে সেগুলোকে তুলে ফেলা হচ্ছে এবং তারপরে নতুন লাইন বসাবো। এই অনুমতি কে দিয়েছে? তৎক্ষণাৎ পাবলিকের সামনে ওই কন্ট্রাক্টরের লোকজন বলে যে প্রধান দিয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রধানকে ধরে নিয়ে আসা হয় এবং তার সামনে জবাবদিহি করা হয় যে না, প্রধানের অনুমতি ছাড়াই সেইখান থেকে পাইপ তুলে তারা পাচার করে অন্য জায়গায় বেচে দিচ্ছিল। এই ঘটনা জানাজানি হতেই কালনা থানাকে যোগাযোগ করা হয় এবং তাতে 3 জনকে অ্যারেস্ট করে আজকে কালনা মহকুমা আদালতে তোলা হয়। অন্তত পুলিশ পদক্ষেপ করেছে, প্রশাসন পদক্ষেপ করেছে, এটাই অনেক। দেখুন স্থানীয়রা কি বলছেন। আমাদের যে আগে যে লেইং করা ছিল পাইপটা, সেই পাইপগুলো সব উঠিয়ে নিয়েছে, উঠিয়ে নিয়ে রাতারাতি বিক্রি করে দিয়েছে। এটা তো পুরোটাই চুরি করেছে। এই মাল কোথায় নিয়ে গেছে? সমুদ্রগড়। কে করেছে? ওইটা বিশ্বজিৎ বিশ্বাস, কন্ট্রাক্টরের লোক। কতটা এরিয়ার পাইপ তাও গেছে? এখানে মোটামুটি ধরুন অ্যাপ্রক্স 300 মিটারের মতো। আমরা চাইছি দ্রুত এই কাজটা কমপ্লিট করে রাস্তাটা রিপেয়ারিং করা হোক। এখানে পাইপটা চুরি হয়েছে, মেন জলের পাইপ। যে চুরি করেছে তাকে ধরেছিল, সে বলল আমরা করিনি, প্রধান বলেছে তুলতে, তা তুলেছিলাম, তা ওকে পুলিশ হাতে তুলে দেওয়া হয়। প্রচুর অসুবিধা, 3 দিনে জল খেতে পারছি না। 3 দিন ধরে জল খেতে পারছেন না কন্ট্রাক্টরের এই চুরির জন্য। তবে পঞ্চায়েত প্রধান বলছেন কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো বলাই হয়নি। ঠিকই পুলিশ পদক্ষেপ করেছে সেই কারণেই। পুরো কাজটাই পঞ্চায়েতকে না জানিয়ে করেছে। এবার ওইখানে লোকাল লোক যখন প্রশ্ন করেছে, বলেছে যে প্রধান জানে সব বিষয়টা। পুলিশ আটক করেছে? হ্যাঁ, পুলিশ গাড়ি সিজ করে নিয়েছে। বড়বাবুকে আমি ফোন করেছিলাম, বড়বাবু যেটা বললেন, আমরা পাইপ রিটার্নের ব্যবস্থা করে দেবো। লোকটা আটক হয়েছে, ড্রাইভার এবং যে মালটা কিনেছিল সেও আটক হয়েছে। আর আমরা নিয়মিত দেখাই যে ফোরে রাজত্ব, এটা আজকের নয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। কিন্তু আমরা বলছি এখনো কেন চলবে? এখনো কৃষকরা, মুখ্যমন্ত্রী বলেছেন তো কৃষকরা যাতে সরাসরি টাকা পান সেই ব্যবস্থা করতে প্রশাসনের কর্তাদের, স্থানীয় প্রশাসনকে। তারপরেও ফোরেদের রাজত্ব চলছে। বারবার দেখিয়েছি ধান একেবারে কম দামে কিনতে, বিক্রি করতে হচ্ছে কৃষকদের।
আর ফোরেরা লক্ষ লক্ষ টাকা আয় করছে। আর আজকে কর্মাধ্যক্ষ দেগঙ্গায় খাদ্য কর্মাধ্যক্ষ তিনি নিজে গিয়ে বাজেয়াপ্ত করলেন ধানের বস্তা, 400 ধানের বস্তা। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, ফোরেদের এই দাপট তো আপাতত রুখলেন খাদ্য কর্মাধ্যক্ষ, সত্যি কি করা যাবে? কারণ খাদ্য দফতরের প্রচুর বড় বড় বুকনি শুনেছি আমরা, এই করবে সেই করবে, পারচেজ অফিসার বদল হবে, নিয়মিত বদল হবে, কিচ্ছু হচ্ছে না, কাঁচকলা। খাদ্য কর্মাধ্যক্ষর পক্ষে কতটা করা সম্ভব? দেখো, তিনিও আশঙ্কা করছেন তার দ্বারা এককভাবে আর কি সবটা দুর্নীতি আটকাবে তিনি সেটাও পারবেন না। তিনি স্বীকারও করলেন, তার কারণ দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাস যখন ধান কেনা শুরু হয়েছে কৃষি মান্ডি থেকে, সেখান থেকে কৃষকদের কাছে ধান কেনার কথা, সেখানে কিনছে ফোড়েদের কাছ থেকে, ফোড়ে রাজ চলছে। ফলে তিনি বারবার বিডিও অফিসে জানিয়েছেন আধিকারিকদেরকে, এবং তার উচ্চ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, অর্থাৎ তিনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৈফুল আলম, তাদেরকেও বলেছেন, কিন্তু তার কথা কোনো ভ্রুক্ষেপ হয়নি। তাকে বলে চেপে যা, কোনো বেশি লাফালাফি করার দরকার নেই। ফলে তিনি চেপে যাননি, তিনি রাস্তায় নেমেছেন এবং আজকে সরাসরি একেবারে হাড়োয়া হাট থেকে, সেখান থেকে কৃষকদের কাছ থেকে বাধ্য হয়ে, কারণ কৃষকরা কৃষি মান্ডিতে ধান নিয়ে যাচ্ছে, তাদেরকে 1 বছর 2 বছর তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, বাধ্য করা হচ্ছে এই যে তাদের কাছ থেকে খোলা মার্কেটে বিক্রি করার জন্য, এবং সেখান থেকেই ফোড়েরা কিনছে এবং সেই ধান কিনে চলে যাচ্ছে দেওঙ্গার কৃষি মান্ডি। আজকে এই ধান নিয়ে যাচ্ছে আমাদের এই যে মানে ওই যে খাদ্য দপ্তরের যে ওই কর্মদক্ষ আছে, উনি আটকেছে যে আমাদের এলাকার চাষি যখন ধান পাচ্ছে না, ধান দিতে পারছে না, তখন বেড়া ধান দেবে কেন, ওই কারণে উনি আটিয়েছে। মানে ধানগুলো অন্য জায়গা থেকে কেনা হচ্ছে, অন্য জায়গায় হাটের দাম ব্যবসাদারেরা ওই হাটের ওই যে মানে স্বয়ং ওই যে হাট মালিক আড়তদার পর্যন্ত ওদের সঙ্গে যোগাযোগ আছে। আচ্ছা, আর আমাদের ধানগুলো আমরা কম দামে বেচছি মার্কেটে। হাট থেকে ধান কিনে কিসের মান্ডিতে দিয়ে আসছে, ব্যবসাদারেরাই দিচ্ছে। খাদ্য কর্মাধ্যক্ষ কি বলছেন দেখুন। না, এর সঙ্গে কারা যুক্ত থাকতে আমি সেই জায়গা পর্যন্ত পৌঁছতে পারিনি, কারণ আমি শুধু কয়েকটা নাম পেয়েছিলাম, তারপর ব্যালেন্সটা তারা চুপ হয়ে গেছে। কিন্তু এরা চেপে থাকবে না, আমার পঞ্চায়েত সমিতির কেউ এতে জড়িত আছে বলে আমার মনে হয়। কিন্তু আপনারা অভিযোগ করেছেন যাদের যে কটা নাম পেয়েছিলেন ফোড়েদের নাম পেয়েছে, আমি তো বিষয়টা তো পুরো তো বিডিও সাহেবের ঘাড়ে ছেড়ে দিচ্ছি। কাদের ইন্টার হচ্ছে সেটা পুলিশ তদন্ত করবে, এ তো আমি তদন্ত করার অফিসার তো নই। আমাকে শুধু ধরে আমাকে শুধু আটকার ব্যাপারে আমি আটকে দিচ্ছি। ব্যালেন্স খেলা যারা দায়িত্ব আছে, যদি পরপর যদি খেলে তাহলে তদন্ত হবে। আচ্ছা জিয়াউল, নিন্দুকেরা বলবেনই তো যে খাদ্য কর্মাধ্যক্ষ কি আসলে ভাগ বাটোয়ারাটা ঠিক মতো পাননি, সেই কারণে আটকে দিলেন। আবার তুমি বলছো যে চেপে যা, বেশি করিস না, আবার সমূহ বিপদ খাদ্য কর্মাধ্যক্ষের এইভাবে ধরলে পড়ে। জিয়াউল, দেখো, এই ধরনের আমরা যখন সেই ওখান থেকে ঘটনাস্থল থেকে যখন কৃষি মান্ডিতে আসি, তখনও কিন্তু আমাদেরকে বেশ কিছু যারা ফোড়ে ছিল তাদের কিন্তু স্পষ্ট দাবি যে এই কর্মদক্ষ হয়তো ভাগ চেয়েছিল, ভাগ দেওয়া হয়নি। কিন্তু এই যে খাদ্যের কর্মদক্ষের স্পষ্ট দাবি, তিনি বারবার বারণ করেছে, কিন্তু কেউ তার কথা শোনেনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী বারবার বলছে কৃষকরা কেন দাম পাবে না, কৃষকরা বিভিন্ন সময় পথে নেমেছেন, তার জন্যই তো ব্লকে ব্লকে কৃষি মান্ডি তৈরি হচ্ছে, যাতে সরাসরি সরকার তাদের কাছ থেকে মাল নিতে কিনতে পারে। কিন্তু সেখানেই দেখা যাচ্ছে ফোড়ে রাজত্ব চলছে, এবং ফোড়ে রাজত্ব কাদের জন্য চলছে? বেশ কিছু সরকারি আধিকারিকদের মদত ছাড়া এই ধরনের আধিকারিকদের মদত এবং নেতাদের মদত তার জন্য চলছে। আর এই খাদ্য কর্মাধ্যক্ষ একা কি করবেন আমরা লক্ষ্য রাখবো। মুখ্যমন্ত্রীর বলার পরেও কি করে এক অংশের সরকারি আধিকারিক এইভাবে কাজ করতে পারেন, দুর্নীতি করতে পারেন। আর গোসাবায় দেখুন, তৃণমূল বনাম তৃণমূল, বিধায়ককে শাসানি দিচ্ছেন উপপ্রধান। দেখি, লাল চক্ষু দেখাবেন না, তাতে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। চিত্তকণিক বুড়ো হয়নি, মনের শক্তি আছে, বয়স হয়েছে, কিন্তু এই টানার দিকে এখনো 100 আমি আছি। মনের শক্তি আছে, বয়স হয়েছে, কিন্তু এই টানার দিকে এখনো 100 আমি আছি। মনের শক্তি আছে, বয়স হয়েছে, কিন্তু এই টানার দিকে এখনো 100 আমি আছি। অনুপ, এটা কি দেখালেন? ওপেনলি কি দেখালেন বিধায়ককে? এ তো সাংঘাতিক বিষয়।
একদম ঠিক। দেখো, কালকে কিন্তু গতকালকে কিন্তু তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই প্রতিষ্ঠা দিবসে কিন্তু যে পাঠানকালীতে তৃণমূল ব্লক তৃণমূল নেতৃত্বে সেখানে কিন্তু সেই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। সেই প্রতিষ্ঠা দিবসে কিন্তু উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপাধ্যক্ষ অনিমেষ মণ্ডল সহ ব্লক তৃণমূলের নেতারা। সেখানে কিন্তু শম্ভুনগরের যে উপপ্রধান বরুণ মণ্ডল ওরফে বরুণ প্রামাণিক ওরফে চিত্ত প্রামাণিক তিনি কিন্তু গোসবার বিধায়ক সুব্রত মণ্ডলকে একরকম মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিলেন এবং কুরুচিকর মন্তব্য করলেন এবং আঙুলের ইশারায় তিনি বোঝাতে চাইলেন যে তিনিও কিন্তু এখনো কিন্তু সেই স্বমহিমায় রয়েছে বলে। আরে বোঝাতে চাইলেন কি? বোঝাতে চাইলেন ট্রিগার টিপতে পারেন এখনো ভালোভাবেই। আরেকবার দেখাবো, দেখুন। মনের শক্তি আছে, লাল চক্ষু দেখাবেন না, তাতে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। চিত্তকণিক বুড়ো হয়নি, মনের শক্তি আছে, বয়স হয়েছে, কিন্তু এই টানার দিকে এখনো 100 আমি আছি। মনের শক্তি আছে, বয়স হয়েছে, কিন্তু এই টানার দিকে এখনো 100 আমি আছি। মনের শক্তি আছে, বয়স হয়েছে, কিন্তু এই টানার দিকে এখনো 100 আমি আছি। অনুপ, এরকম ভাবে দলের কোনো নেতা বলতে পারেন নাকি? দল কি বলছে? দেখো, এই ঘটনা গোসবার যে বিধায়ক তাকে জিজ্ঞাসা করা হলে তিনি পরিষ্কার কিন্তু আমাদের জানিয়েছেন যে উনি একজন লোভী এবং স্বার্থন্বেষী মানুষ। তিনি সব কিছুই এর আগেও কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবেই কিন্তু পরিবর্তন হয়েছেন এবং কিভাবে কি করেছেন তিনি কিন্তু প্রকাশ্য আমাদের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন। এবং তিনি এই ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, রাজনীতির যেসব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, দলের শীর্ষ নেতাদের তিনি জানাবেন, এমনই কিন্তু তিনি জানিয়েছেন। তবে এই ঘটনায় কিন্তু প্রকাশ্যে আবারও দেখা গেল গোসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। না, এইরকম ভাবে দেখা যায়নি কোনোদিন। এরকম ভাবে একজন উপপ্রধান তিনি বলছেন এই করার ক্ষমতা আমার আছে, মনের শক্তি বয়স হয়েছে, কমে যেতে পারে, ভাবা যায়। বিধায়ক কি বলছেন দেখুন। একজন স্বার্থন্বেষী লোভী লোক 2014 সালে প্রয়াত এমএলএ জয়ন্ত নস্কর মহাশয়ের বিরুদ্ধে নোংরা ভাষায় গালিগালাজ করতে। আসলে এদের পিছনে যে বা যারা নেতৃত্ব দেন তারা সুস্থ সমাজ এবং সুস্থ রাজনীতির পরিপন্থী। যে বা যারা আমার বদনাম করেছে ব্যক্তি স্বার্থে করেছে, দলের নজরে এনেছি। দেখা যাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দলের তারা কি করেন। এবার দেখুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা কি করেন। দেখুন, শিশির অধিকারীকে গুরু বলেছিলেন, আরো ফাঁপড়ে পড়ে গেলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না, তৃণমূলের চেয়ারম্যান। এই দেখুন 23শে ডিসেম্বর শিশির অধিকারীকে প্রণাম করেন, তারপর কি বললেন দেখুন। প্রথমে আমার পূজ্যপাত বাবা মা জন্ম দিয়েছিলেন, পথ চলা আজ যে এই জায়গায় পৌঁছেছি, পূজ্যপাত গুরুদেব এখানে আছেন, তাকে আমার প্রণাম। মাননীয় শিশির অধিকারী মহাশয়কে। আর এই যে পূজ্যপাদ গুরুদেব বললেন, তারপরে তো বিষোদ্গার তৃণমূল রাজ্য নেতৃত্বের। শোকজের জবাবও দেননি সুবল মান্না। সুবল মান্নাকে রাজ্য নেতৃত্ব শোকজ করেছে, তারপরেও তিনি অনড়। আর আজকে 16 জন তারই কাউন্সিলর তারা অনাস্থা প্রস্তাব আনলেন। এই অনাস্থা প্রস্তাব আনার কারণ কি, কি বলছেন তারা, তার বিরুদ্ধে কি অভিযোগ, আবারও দেখাবো। সুজিত ভৌমিক আমার সঙ্গে আছেন, প্রতিনিধি সুজিত। দেখো, দলীয় হুইপ মানছেন না দলের মনোনীত চেয়ারম্যান এবং কাঁথি পুরসভার মতো একটি পুরসভার চেয়ারম্যান যিনি আছেন, তিনি দল যা বলছেন তা শুনছেন না। শেষ পর্যন্ত দল কিন্তু রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্বকে নির্দেশ দেয় এবং নেতৃত্ব তারা বসেন এবং কাউন্সিলররা, মোট তৃণমূলের 17 জন কাউন্সিলর, তার মধ্যে সুবল মান্না রয়েছেন, তার বিরুদ্ধে বাকি 16 জন কিন্তু একসঙ্গে বৈঠক করে আজকে লিখিতভাবে নিয়ম মেনে অবৈধ যে তার থাকা এটা বোঝাতে কোড অ্যান্ড কোড তারা কিন্তু জমা দিলেন, যে অনাস্থা প্রস্তাব সেটা কিন্তু পেশ করলেন। এবং তারা চাইছেন এই ভোটাভুটি অনাস্থা প্রস্তাব বিশেষ বৈঠক হবে, সেখানে কিন্তু ভোটাভুটির মাধ্যমে সুবল মান্নাকে সরিয়ে দিতে। আসলে সুবল মান্না অনড়, তিনি কিন্তু দলের নির্দেশ না মেনে একেবারে। এটা কি সুপ্রকাশ গিরি আর সুবল মান্নার মধ্যে দ্বন্দ্বের ফল হচ্ছে? একবারে, এবং সেটা যথেষ্টভাবেই কাঁথিতে সবাই জানেন যে ভাইস চেয়ারম্যান
কিন্তু অখিলগিরির পুত্র সুপ্রকাশের সঙ্গে কোনো বনিবনা নেই এই সুবল মান্নার, এবং তারপর থেকেই যেটা বোঝা যাচ্ছে যে রাজনৈতিক মহল মনে করছে তারপর থেকেই কিন্তু অধিকারী পরিবারের হয়তো ভেতরে ভেতরে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন সুবল মান্না, এবং তারই বহিঃপ্রকাশ দেখা গেল একটি স্কুলের অনুষ্ঠানে যেখানে কিনা প্রণাম করলেন। আর জেলা সভাপতি পীযূষ পান্ডা আজকে এ সম্পর্কে কি বললেন, অর্থাৎ এই যে কাউন্সিলররা অনাস্থা প্রস্তাব আনলেন, দেখুন। উনি কোনো চিঠি পাননি যেটা বলছেন, এটা কি চিঠিতে আকারে দেওয়া হয়েছে না মৌখিক জানানো হয়েছে? মৌখিকভাবেও বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে। 16 জন কাউন্সিলর গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধাভাজন সভাপতি সুব্রত বক্সী মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভালের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন। তার মূলে আজকে বাকি 16 জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশেই যা কিছু হচ্ছে। আর যার সঙ্গে একেবারেই বনিবনা নেই সেই সুপ্রকাশ গিরি চেয়ারম্যান হয়ে যাবেন তিনি যদি পদত্যাগ করেন। তাই সুপ্রকাশ গিরি কি বলছেন দেখুন। তো আমরা 8 দিন কাঁথি পৌরসভা নির্বাচিত বাকি 16 জন কাউন্সিলর আমরা অপেক্ষা করেছিলাম যে চেয়ারম্যান দলের কথা শুনবেন, দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন। তো স্বাভাবিক কারণে 8 দিনের পরেও তিনি যখন দলের নির্দেশের কোনো হেলদোল করছেন না, আমরা আজকে 16 জন কাউন্সিলর আমাদের জেলা সভাপতির নির্দেশে আমরা সকালে একত্রিত হয়েছিলাম। নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পৌরসভার এক নিয়ম অনুযায়ী আমরা আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে 16 জন কাউন্সিলর অনাস্থা জমা করেছি। এর পরেও এখনো অনড় সুবল মান্না। তিনি বলছেন যে তিনি আইনি ব্যবস্থা নেবেন, এরকমই হুঁশিয়ারি ইঙ্গিত তার একলব্যর সঙ্গে তুলনা করলেন। দাদা আমার প্রশাসনিক পদ, এটা যা কিছু হবে কাগজের মাধ্যমে হবে, আইনের ঊর্ধ্বে তো আর আমি না, আইন মেনে যা আছে তাই হবে। একলব্যের জানেন, একলব্য গুরু দক্ষিণা দিয়েছিল, কি দিয়েছিল? বৃদ্ধাঙ্গুল কেটে। জনগণ বলবে, জনগণ দেখেছে, 40টা বছর দেখেছে জনগণ, কাঁথির মানুষ বলবে। এবার পাহাড়ে যাব। পাহাড়ে গত কয়েক দশকে বিজেপিরই প্রাধান্য, তৃণমূল সেখানে দাঁত ফোটাতে পারেনি, বিশেষ করে লোকসভায়। এবার লোকসভা ভোটের আগে পাহাড়ে বিজেপির বিরুদ্ধে পোস্টার, পাহাড়ে বিজেপি বিরোধী পোস্টার। এবং কি পোস্টার? সেই পোস্টারে লেখা আছে সিটিজেন ফোরাম, দার্জিলিং সিটিজেন ফোরাম। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, এই সিটিজেন ফোরাম কারা? হঠাৎ করে তারা বিজেপির বিরুদ্ধে, এটা কি কোনো রাজনৈতিক দলের মদতে হচ্ছে? তোমাকে জানিয়ে রাখি, পাহাড়ে হয়তো কনকনে ঠান্ডা, তাপমাত্রা 6-7 ডিগ্রি কাছাকাছি, কিন্তু রাজনৈতিক উত্তাপ লোকসভা ভোটের আগে কিন্তু বেড়েই চলছে। আজ যেটা দেখা হলো দার্জিলিংয়ের চকবাজার জুড়ে কিন্তু পোস্টারের ছয়লাভ, যেখানে বিজেপি বিরোধী পোস্টার। সেই পোস্টারে কি লেখা রয়েছে যে 2000 গত তিনটে লোকসভা এখান থেকে এমপি হয়েছে বিজেপি। প্রতি বছর নির্বাচন আসে যায় এবং এমনকি কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে স্থানীয়রা সকলেই কিন্তু একটাই প্রতিশ্রুতি দেয় যে জিতলেই পাহাড়ে আলাদা রাজ্য গঠন করা হবে, পৃথক রাজ্য গড়ে তোলা হবে। কিন্তু তা বাস্তবে কিছুই হয়নি। এমনকি 11 জনজাতির যে তপশিলি উপজাতির তকমা পাওয়ার সেটাও যেমন হয়নি, স্বাভাবিকভাবে পাহাড়ে যে স্থায়ী রাজনৈতিক সমাধান সেটাও হয়নি। তারই প্রতিবাদে কিন্তু আজ বিজেপি বিরোধী এই যে পোস্টার, কিন্তু তাতে পাহাড়ে নির্বাচনে কতটা প্রভাব পড়বে সে বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ সন্দেহ প্রকাশ করছেন। দেখুন তরজা। দুর্প্রয়োগ করে যে গোর্খাদের এই সাংবিধানিক মাঙ্গের সাংবিধানিক ব্যবস্থার অড়চন ডালছে, সেটা এদের বোঝা উচিত। আর বিজেপি পার্টি আর বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট ওরাই করতে পারবে। দার্জিলিং লোকসভার কেন্দ্রের মানুষ তারা তো জবাব চাইবে এবং এই জবাব বিজেপিকে এবার দিতে হবে। এবং বিজেপি একটা রাজনৈতিক বিশাল ভরাডুবি দার্জিলিং লোকসভা কেন্দ্রে হবে, এটা নিশ্চিত। সেজন্য কোনো সময় সিংলা, কোনো সময় রাজবি বিষয় ভাবনা নিয়ে বিজেপি আত্মচিন্তায় মগ্ন। এবার ভূপতিনগরে চলে যাব, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমা ফেটে এক বিজেপি কর্মী
আহত। আর যিনি গ্রেফতার হয়েছেন তিনিও বিজেপি কর্মী। এই ভূপতিনগরের নাম তো বিস্ফোরণে অনেকবার উঠে এসেছে। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। সুজিত, এটা কি বিজেপি দ্বন্দ্ব, না পারিবারিক বিবাদ, না কি এটা? দেখো, বিবাদ নয়, বোমা তৈরি হচ্ছিল এমনটাই স্থানীয় মানুষজন বলছেন, এবং পুলিশ সেই নিরিখে কিন্তু তদন্ত করছে। বোমা তৈরি করছিল কে না বিজেপি কর্মী, এবং তিনি এলাকার সক্রিয় কর্মী, এটাই বলছেন মানুষ বা তৃণমূল। যদিও বিজেপি অস্বীকার করেছে যে বিজেপির বক্তব্য তাদের দলের সঙ্গে কোনো যোগাযোগ নেই। কিন্তু যে ঘটনা ঘটল, রাতেই দেখা যায় যে বাজি ভাঙতে গিয়ে বা বোমা ভাঙতে গিয়ে একটা বোমা ফাটার শব্দ, তারপরে কিন্তু গুরুতর জখম হন যিনি বাঁধছিলেন বিজেপি কর্মী। তাকে নিয়ে যাওয়া হয়েছে তমলুক হাসপাতালে, মানে সেখানে একটি বেসরকারি হাসপাতালে। অন্যদিকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার 7 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত। এই যে ঘটনা, তা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানুতর হচ্ছে। তৃণমূল গোটা ঘটনার নিয়ে কিন্তু আসরে নেমেছে তারা। দেখা যাচ্ছে তৃণমূল যেখানে প্রভাব রয়েছে সেখানে তৃণমূল বোমা বাঁধে, আবার বিজেপির যেখানে প্রভাব রয়েছে সেখানে বিজেপিও বোমা বাঁধে। দেখুন, এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এবং ওদের মণ্ডল সভাপতি তপন মির্জার নেতৃত্বে ওরা সন্ত্রাস করছে। এবং গতকাল আমাদের কর্মীরা যখন ওখানে পতাকা উত্তোলন করছিল তখন থেকেই ধমকানি চমকানি, আজকে রাত্রে দেখে নেওয়া হবে, বোম মারা হবে, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ধমকানি চমকানি করছিল। প্রতিনিয়ত 21 সালে নির্বাচনের পর থেকে এমএলএ নেতৃত্বে ঝুঁকিয়া অঞ্চলকে সন্তুষ্ট করে রাখার কারণে আমাদের এখনো দেবনাথ পাড়ার 14টি পরিবারের মানুষ বাড়ি ফিরতে পারেনি। আমাদের কাঁটাপুকুরিয়াকেও সন্ত্রাস করবার জন্য, রামচককেও সন্তুষ্ট করবার জন্য একই পরিকল্পনা নিয়েছিল, সেটা কালকে এইভাবেই প্রকাশিত হয়েছে। 2021 নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস প্রশাসনকে দিয়ে, বিশেষ করে ভূপতিনগর থানার আধিকারিকরা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, কর্মী, এমনকি বিধায়ক হিসাবেও আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। এরা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এই নির্বাচন, 24-এর নির্বাচন, তারা বাংলায় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। গ্যাস সিলিন্ডারকে বিস্ফোরণকে ঘটনাকে কেন্দ্র করে তার বাড়ির, সেটাকে তৃণমূল কংগ্রেস এখানে নতুন করে অশান্তি তৈরি করে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে নাকি একজন না কাকে একজনকে কি গ্রেফতার করেছে। এবার মেমারির রসুলপুরে দেখাবো পোস্ট অফিসে লক্ষাধিক টাকা তছরূপ। আর এই অভিযোগে আজকে গ্রাহকরা বিক্ষোভ দেখালেন। পোস্ট অফিসে কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, লক্ষাধিক টাকা তছরূপ, সঞ্চয়ের টাকা তছরূপ, কারা জড়িত, কি বলা হচ্ছে, পুলিশ দেখছে? একেবারেই অয়নদা, যেখানে বলা হচ্ছে যে স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ভারতীয় ডাকঘর, সেই ডাকঘরেই আমানতকারীরা টাকা রেখে প্রতারিত হয়েছে। তাদের বক্তব্য, লক্ষ লক্ষ টাকা বেশ কয়েকজন আমানতকারীর তারা জমা দিয়েছিলেন, কিন্তু সেসব পাসবই বা তাদের অ্যাকাউন্টে না তুলে বেপাত্তা হয়ে গেছে এক কর্মী। এবং এজন্যই আজকে অনেক গ্রাহক একসঙ্গে হয়ে তারা তুমুল বিক্ষোভ দেখায়। পোস্ট অফিসের যে বাকি কর্মীরা যারা ছিলেন, আধিকারিকরা, তারা কিন্তু কোনো উত্তর দিতে পারেনি এবং গোলমাল হচ্ছে। খবর পেয়ে মেমারি থানার পুলিশ যায়। মেমারি থানার পুলিশ তাদের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়েছে এবং এই তছরূপের সঙ্গে কারা কারা জড়িত, কত টাকার তছরূপ হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত তদন্ত হবে বলে। তদন্ত দ্রুত হোক, কারণ সঞ্চয়ের টাকা এই সমস্ত গরিব মানুষের, তাদের টাকা মেরে দিয়ে কেউ চলে যাবে, কারো সঙ্গে ষাঁঠ তো আছেই। পোস্ট অফিসের শস্যের মধ্যেই ভূত। এই যে টাকাটা যার মাধ্যমে জুগিয়েছে বলে ও করতে পেরেছে এই কিছুটা। অনেক স্বাস্থ্যকেন্দ্র দেখাই, কিন্তু এরকম স্বাস্থ্যকেন্দ্র কোনোদিন দেখেননি। দেখেছেন স্বাস্থ্যকেন্দ্রে গোয়ালঘর, স্বাস্থ্যকেন্দ্রে মুরগির খামার, স্বাস্থ্যকেন্দ্র দখল হয়ে গিয়ে রান্না বান্না সংসার চলছে। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, 2011 সালে নতুন করে উদ্বোধনের পর আজকে 2024-এর 2 জানুয়ারি, এখনো পর্যন্ত এই অবস্থা। কবে ফিরবে হাল? আদৌ ফিরবে কি? একেবারেই অয়নদা, এই প্রশ্নটাই কিন্তু এলাকার মানুষজন করছেন। মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার মানুষজন, তাদের অভিযোগ বা তাদের দাবি যে 2011 সালে 10 শয্যা বিশিষ্ট NHRM প্রকল্পের মাধ্যমে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছিল, নামেই উদ্বোধন, কিন্তু তারপর থেকে কোনো পরিষেবা পাচ্ছে না এলাকার মানুষজন। এমনকি তালাবন্ধ অবস্থায় ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে এবং সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারগুলি এলাকার মানুষজন দখল করে রয়েছে, যেখানে হাঁস
মুরগি পালন করা হচ্ছে এবং গবাদি পশু পালন করা হচ্ছে। এ নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, বাস পিটিশন করা হয়েছে, তারপরেও কিন্তু আজ পর্যন্ত কোনো রকম সমস্যার সমাধান হয়নি। এবং তোমাকে উদাহরণ, একেবারে গাফিলতি এবং প্রশাসনিক উদাসীনতার বড় উদাহরণ। এছাড়া বোধহয় কিছু হয় না। ডাক্তার দেখাতে আসেন এখানে এখনো কয়েক হাজার মানুষ নির্ভর করেন এই স্বাস্থ্যকেন্দ্রের ওপরে। সব মিলিয়ে দেখুন, বক্তব্য দেখুন। মাঝে মাঝে বেড ফেড আসে, এখানকারের যে সমস্ত হর্তাকর্তা আছে তারা বিক্রি করে খেয়ে নেয়। কেউ হাঁস, কেউ গরু ছাগল, কেউ মুরগি এইসব মানে চাষ করছে, পুরোটাই বন্ধ হয়ে আছে। ওরা যে ডাক্তার আসে ও মিচে মিচে মানে মাইনের জন্য আসে। 1টা বেজে গেলে যদি মানুষ মরেও যায় যে একটা ওষুধ দাও, ওরা দেয় না, ওরা চলে যায়, বলছে না আমাদের টাইম শেষ। কল টল যা আছে ঘর বাড়ি সব মানুষ দখল করে নিয়েছে, এখানে কোনো কাজই হচ্ছে না। আমরা এমপি এমএলএ অনেক বলেছি, কোনো কাজ হয় না। তৃণমূল আজ 15 বছর 12 বছর কোনো চালু করার চেষ্টা করছে। আমি থেকে জয়েন করেছি, এখানে কিছু হয়নি। মেডিকেল অফিসার আমাদের ব্লকেই শর্টেজ। মগরাহাটের নাম শুনলে কোনো ডাক্তার জয়েন করতে চায় না। A to Z আমাদের ঘর নেই বলে আমরা আয়োজনে আছি। সরকার থেকে আমাদের প্রত্যেকবারে এসে তুলে দিবার জন্য করে, ভিডিও থেকে আসে। এমনিতেই খালিতে কোয়ার্টারে ঘর নেই বলে এখানেই বাস করছে। আমার স্ত্রী কাজ করে, সেই জন্য আমরা এই কোয়ার্টারে থাকি। আমরা একটাই কোয়ার্টার নিয়ে রেখে দিই, একটা কোয়ার্টার নিয়ে রেখে দিয়েছেন। আমাদের প্ল্যান হচ্ছে ওখানে বেড চালু করা। যারা আছেন তাদেরকে বলা হয়েছে, তারা আমফানের সময় সম্ভবত ওখানে এসে উঠেছিলেন। যখন রিপেয়ার রেনোভেশন হবে তখন ওটা কিন্তু ওনারা ছেড়ে দেবে। বাট আমাদের নজরে এসছে, আমরা বিএমওইচকে বলছি কথা বলছি যাতে ওনারা ডেলি ওপিডি করেন, তার ব্যবস্থা আমরা করব। ডাক্তারবাবুটা হয়তো জোগাড় করে ফেলতে পারবো, নার্সিং স্টাফের ব্যাপারে একটু জটিলতা আছে, ওটা পেয়ে গেলে আমরা কিন্তু ওখানে 10 বেড চালু দেখি কত সময় লাগে। আমরা চেষ্টা করছি আমাদের দিক দিয়ে, এবং সরকারি প্রচেষ্টার মাধ্যমে কবে হবে জানি না, চেষ্টা করছে সরকারও, আমাদের এমএলএ সাহেবও চেষ্টা করছেন। রুগ্ন রুগীকে যে সেবা দেওয়া যায় তার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েত। স্বাস্থ্যকেন্দ্রের যে বেহাল অবস্থা, তার জন্য বর্তমান তৃণমূল সরকার দায়ী। তাদের কিছু পোশাক গুন্ডা, কিছু মানুষজন রয়েছে, তারা ওই কোয়ার্টারগুলো দখল করে রেখেছে। আর সরকারি সম্পত্তি, সরকারি টাকা তো মাগনায় আসে। একটা কর্মতীর্থ নকশালবাড়িতে 2020-তে উদ্বোধন হয়েছিল, বিরাট 60 লক্ষ টাকা খরচ করে। দেখুন কি অবস্থা। কর্মতীর্থ ভবনের তালা। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, হ্যাঁ অবশ্যই আমরা খবর করার পরে সেই কর্মতীর্থে জেলা শাসক গিয়েছিলেন। কতদিনের মধ্যে কর্মতীর্থ হবে? আমরা 12টায় করেছিলাম, দেখিয়েছিলাম বড় করে। কতদিনের মধ্যে হবে এটা চালু? একেবারে অয়নদা, যে আমরা খবর দেখানোর পরে কিছুটা হলেও টনক নড়ে প্রশাসনের, তা কিন্তু আজ দেখা মিলল। এবং আমাদের খবর 12টা দেখানোর পরে কিছুক্ষণের মধ্যেই জেলা শাসক আসলেন এবং এ ব্যাপারে তিনি কিন্তু সদিচ্ছার কথা বললেন, জানালেন যে দ্রুততার সঙ্গে এই যে কর্মতীর্থ যা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল তা কিন্তু খুলবে। এবং কিভাবে খুলবে, এখানে যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রয়েছেন তাদেরকে স্যানিটারি প্যাডের কাজে দেওয়া হবে। অর্থাৎ তারা কাজ করবেন, তার আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ পেলেই তারা কিন্তু কাজে নামবেন। এবং তারপর কিন্তু যেভাবে স্বাভাবিক গতিতে যে উদ্দেশ্যকে সামনে রেখে এই কর্মতীর্থ শুরু করা হয়েছিল তা কিন্তু ফলশ্রুত হবে বলে জানাচ্ছেন। কারণ মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এইভাবে ফেলে রাখছেন, জেলা শাসককে হস্তক্ষেপ করতে হচ্ছে। কি দারুণ! দেখুন জেলা শাসক কি বলছেন, আর স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তারা আশাবাদী। আমরা এসএসজি গ্রুপ আছে যারা স্যানিটারি ন্যাপকিন বানাবে, তাদের মেশিন ঢুকেছে, তাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। ওরা এখন ট্রেনিং পাবে, তারপরে প্রোডাকশন স্টার্ট করবে। ম্যাডাম এসে দেখে গেলেন। কতজন মহিলা রয়েছেন ট্রেনিং পাবে? 60। মানে আবার স্বাভাবিক হবে এই কর্মতীর্থ? হ্যাঁ, ওটা তো হবে, সবারই একটা সংসার আছে, ওটা তো ভালো হবে। কিন্তু ওদের উপরে হচ্ছে মেন হচ্ছে ওদের সেলটা হচ্ছে না। যদি সেল হয় তাহলে তো আরও মার্কেটে এখানে চমকে যাবে, আরও পরিষ্কার হয়ে যাবে, জায়গাটা পরিচ্ছন্ন হয়ে যাবে। এই নোংরা জায়গাটা অনেকদিন ধরে পড়ে আছে এইভাবে। আমরাই দেখাই নদী চুরি, পুকুর চুরি, সাগরও চুরি করে নিতে পারে যদি সম্ভব হয়। এখানে দেখুন নদীর ওপরে রাস্তা তৈরি করে ফেললো পঞ্চায়েত। একেবারে নদীতে, নদীর ওপরে মাটি দিয়ে, কোনো সাঁকো দিতে পারেনি, সেতু দিতে পারেনি, একেবারে একটা নদীকে বাঁধের মতো দিয়ে তার জল আটকে। কি অবস্থা দেখুন, একটা নদীকে সম্পূর্ণ একেবারে প্রতিবন্ধী করে দিল। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। এটা চন্দ্রকোনার খবর দেখছেন, চন্দ্রকোনার একটা পঞ্চায়েত এলাকায় কেঠিয়া নদী। এই কেঠিয়া নদী বর্ষাকালে কিরকম স্রোত থাকে সুকান্ত? সবটা তো শেষ হয়ে গেল।
একদমই দেখো এই কেঠিয়া নদী খরস্রোতা নদী, বর্ষাকালে এর একদম আলাদা রূপ, মানে এক কথায় নদীর পাড় ঝাঁপিয়ে জল যায় এবং সেই জলের স্রোত এতটাই যে কোনো অস্থায়ী মানে সেতু বা কাঠের সেতু রাখা সম্ভব হয় না। বারে বারে একাধিকবার কাঠের সেতু নির্মাণ করা হয়েছে ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, কিন্তু সেই সেতু প্রতিবারে বর্ষায় বন্যার সময় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে, যার ফলে এলাকার মানুষের চরম দুর্দশায় পড়েছেন এই নদী পারাপারের জন্য। চন্দ্রকোনার চাষিবাড় থেকে নদী পারাপারের জন্য চরম দুর্দশায় পড়েছেন, আর তারপরে এটা মাটি দিয়ে রাস্তা তৈরি করে ফেললেন। খরস্রোতা নদী কি হবে বর্ষাকালে? স্থানীয় মানুষ ভাবছেন পঞ্চায়েত দারুণ কাজ করেছেন, কিন্তু আপনাদেরকেই প্রকৃতি একদম প্রতিশোধ নেবে, এ তো দেখাই গেছে বারবার। এবার দেখাবো বাদুড়িয়ায়, বাগজোলায় 30 বছর ধরে নাকি রাস্তা সারাই হয় না। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, 30 বছর ধরে এই রকম রাস্তা দিয়ে কত মানুষ যাতায়াত করেন, কত মানুষ নির্ভর করেন এই রাস্তার উপরে? অ্যাম্বুলেন্স যায়? দেখো অয়নদা, এই যে বাগজোলার হায়দারপুর এলাকায় এখানে রাস্তার দাবিতে আজকে রাস্তা অবরোধ করলো গ্রামের মানুষ। গ্রামের কিন্তু পুরুষ, মহিলা এবং ছাত্রছাত্রী সবাই কিন্তু একত্রিত হয়ে রাস্তা অবরোধ করেছিল। তাদের যেটা অভিযোগ যে প্রায় 30 বছর, সে বাম আমল থেকে তৃণমূল আমল, কোনো সরকারই কিন্তু এই রাস্তার কিন্তু দিকে তাকায় না, রাস্তা সারাই করে না। বহু বছর কিন্তু ধরে কিন্তু এলাকার মানুষ কিন্তু পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিস সব জায়গায় কিন্তু জানিয়েছে, কিন্তু রাস্তার কিন্তু কিছু হয় না। প্রায় 17টি গ্রামের সমাধানের আশ্বাস, কারণ কোনো সমাধানের আশ্বাস কিন্তু সেরকমভাবে কিন্তু পাওয়া যায়নি। আমরা পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করেছিলাম, পঞ্চায়েত প্রধান কিন্তু জানিয়েছে যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে, কর্তৃপক্ষ টাওয়ারে চলে যান, টাওয়ারে গিয়ে বসুন। একটা রাস্তা, কয়েক কিলোমিটার রাস্তা 30 বছর ধরে সারাই হয় না, আপনাদের লজ্জা করে না? আমরা লক্ষ্য রাখবো অনুপ, এই রাস্তা কবে সারাই হয়। একদিকে রাস্তার বেহাল অবস্থা, অন্যদিকে বাসের রেশারেশি, একেবারে ভয়ঙ্কর। রাস্তার বেহাল অবস্থা, বাসের রেশারেশি, তাতে দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনাতে দেখুন অবস্থা, 40 জন যাত্রী আহত। কথা বলবো প্রতিনিধি বাপনের সঙ্গে। বাপন, রাস্তার কি অবস্থা? রাস্তা কেন সারাই হয় না? বাসের তো জন্মগত অভ্যেস হচ্ছে রেশারেশি করা। দেখো অয়ন্ত, একেবারেই আরামবাগ থেকে খানাকুলের যে বন্দর যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরেই কিন্তু বেহাল অবস্থা, আর চারিদিকে একবারে খানাখন্দ ভরে গেছে, আর সেই কারণেই কিন্তু প্রায়শই দুর্ঘটনা ঘটে। আজকেও একেবারে দুর্ঘটনা ঘটে, বাস পাল্টি খায়, সেই বাস উল্টে গিয়ে কিন্তু প্রায় 40 জন আহত হয়েছে। এলাকার যেটা গ্রামের স্থানীয়দের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরেই এই রাস্তার যে বেহাল দশা, তার কারণেই একদিকে যেমন এই দুর্ঘটনা ঘটেছে, তেমনই একেবারে বাসের যে রেসারেসি, সেই রেসারেসির কারণেও কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। তবে তারা দাবি করেছেন যে এই রাস্তা যদি খুব দ্রুত যদি মেরামত না করা হয়, তাহলে কিন্তু পরবর্তীকালেও কিন্তু এই রাস্তায় কিন্তু মেরামত হয় না। কেন এতদিন ধরে রাস্তা মেরামত করতে পারে না? আমরা লক্ষ্য রাখবো রাস্তা মেরামত হয় কিনা, না হলে আবার খবর করব। এবার জলপাইগুড়িতে চলে যাব। জলপাইগুড়িতে করলা নদীর পাশে একটা দারুণ উদ্যান হয়েছে, হাঁটা চলা, মর্নিং ওয়াক। সেখানে বর্ষবরণের রাতে দাপাদাপি দুষ্কৃতীদের সেখানে মদের আসর বসে, ভাঙচুর করে রেখে দিয়েছে। কেন কেন পুরসভা ব্যবস্থা নিতে পারছে না? পুলিশ কি করছে? পুলিশ কি চোখে পট্টি পড়ে আছে? কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, কালী পুজোর রাতেও কিন্তু এই ঘটনা ঘটেছিল, যেখানে ভাঙচুর করা হয়েছিল এখানকার বসার বেঞ্চ এবং কি বাতি স্তম্ভ। তারপরে কয়েকদিন পুলিশের কিন্তু টহল দেখা গেছে, তারপর পরিস্থিতি যেই কি সেই, এবং তার সুযোগটা নিয়েই কিন্তু এই ঘটনা আবার ঘটেছে। 31শে ডিসেম্বর রাত এবং 1 তারিখ রাত জুড়ে কিন্তু রীতিমতন তাণ্ডব চালিয়েছেন দুষ্কৃতীরা, এবং এখানে রীতিমতন মদের আসর এবং জুয়ার আসর বসত। তার প্রমাণও, প্রত্যক্ষ প্রমাণও আজকে যারা প্রাতঃভ্রমণে এসেছিলেন তারা পেয়েছেন, এবং পরে পুলিশও এসেছিল। যেটা দেখা যাচ্ছে যে গতকাল রাত থেকে
থেকে কিন্তু এখানে যে বসার ব্যবস্থা রয়েছে সবকিছু তছনছ করা হয়েছে, যে বাতি স্তম্ভগুলো রয়েছে সেগুলোকে ভাঙচুর করা হয়েছে এবং সৌন্দর্যায়নের জন্য যে রেলিংয়ের ব্যবস্থা করা হয়েছিল সেগুলোকেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ যে প্রতিদিন রাতে কিন্তু নিয়ম করে মদের আসর, মদের ঠেক দুষ্কৃতীরা বসাচ্ছে। এখানে বিচারপতিদের আবাসন, জেলা শাসক, পুলিশ সুপারের দফতর। অবাক কাণ্ড, তারপরেও কেউ কোনো ব্যবস্থা নেয় না। এবার চোপড়ার খবর, বালি বিবাদে খুন, ঘরের বারান্দা থেকে দেহ উদ্ধার। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, বালি বিবাদে খুন মানে কি বালি চুরির কোনো চক্র? জানিয়ে রাখছি, এর আগেও আমরা খবর দেখেছিলাম যে চোপড়া ব্লকের যে চিতলঘাটা এলাকা রয়েছে সেই চিতলঘাটা এলাকায় বালির খাদান নিয়ে কিন্তু গ্রামবাসীদের সাথে একটা গন্ডগোল লেগেছিল, সে নিয়ে উত্তপ্ত যে পরিস্থিতি নিয়েছিল। তবে আজকে যেটা ঘটনা ঘটেছে, যেটা জানা গেছে যে বালির খাদান যে রয়েছে সেই বালির খাদানের দীর্ঘদিন ধরে কিন্তু বালির খাদানের সমস্যার কারণে কিন্তু বারবার বৈঠকে বসেছিল। তবে আজকে যেটা দেখা গেছে, যেটা অভিযোগ উঠে আসছে যে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বালির খাদানের কাগজে থেকে এমনটা অভিযোগ ওকে ওকে, তোমার অডিও একদম শোনা বোঝা যাচ্ছে না, বুঝতে পারলাম কিছুটা। এবার নদিয়ায় চলে যাব। নদিয়ায় আমরা তো আইসিডিএস দেখাই, আইসিডিএস 4টে আইসিডিএস খোলা আকাশের নিচে। পুষ্টি পড়ছে, পুষ্টি পুষ্টি ঝরে ঝরে পড়ছে, পুষ্টি ঝরে ঝরে পড়ছে, পড়াশোনা ঝরে ঝরে পড়ছে। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, কতদিন কত বছর ধরে এই রকম চলছে, আর কবে সমাধান হবে, কবে আশ্বাস মিলবে? দেখো অয়নদা, তেহট্ট 1 নম্বর ব্লকে রঘুনাথপুর পঞ্চায়েতের কৃষ্ণচন্দ্রপুর, এখানে 4টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রায় জন্ম লগ্ন থেকে কিন্তু গৃহহীন। অর্থাৎ এই যে আইসিডিএস কেন্দ্রগুলি, এদের কোনো নির্দিষ্ট ঘর নেই, ফলে কোনো সময় অন্যর বাড়িতে উঠোনে বা খোলা জায়গাতে হয় পঠন পাঠন এবং রান্নাবান্না। ফলে স্বাস্থ্যবিধি শিখে উঠেছে, পড়াশোনাও লাটে উঠেছে, কারণ শীত গ্রীষ্ম বর্ষা এই খোলা আকাশের নিচে চলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ফলে কোনো পরিবারের ছেলে মেয়েকে কিন্তু ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পঠন পাঠনের জন্য পাঠানো হয়। বাড়ি কি পাবে আদৌ? কোনো রকমের রান্নাটা করে তাদের খাবারটা বিতরণ করা হয়। এই যে নিম্নবিত্ত পরিবারগুলি, দেখো এই বিষয়ে তেহট্ট পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য জায়গা খোঁজা হচ্ছে এবং জায়গা খোঁজা হলেই জায়গা পাওয়া যাবে। জায়গা খোঁজা হচ্ছে যেন গরু খোঁজা খুঁজছেন, একদম জায়গা খোঁজা হচ্ছে। এখানে সিডিপিও, বিডিও তারা কি করেন কেউ জানে না। এই রকম ভাবে গরিব ছেলে মেয়েদের এইভাবে খেতে হয়, কি করা যাবে? সদিচ্ছা থাকলে কি না হয়, আমরা এর আগেও দেখিয়েছি। একটা প্রাথমিক স্কুলের ডিজিটাল কার্ড, এবং সেই ডিজিটাল কার্ডের মাধ্যমে সুরক্ষা দেওয়া হবে এই মেয়ে পড়ুয়াদের। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। মুক্তা, কার উদ্যোগে এটা শুরু হলো এবং কি কাজে দেবে এই ডিজিটাল কার্ড? অয়না, তোমাকে বলে দেখি, রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল রয়েছে, সেখানে সেই স্কুলের উদ্যোগেই ডিজিটাল কার্ড দেওয়া হলো। কারণ সুবিধা হবে এই কারণে, সিকিউরিটি। যেমন স্কুলে যখন ছাত্ররা ঢুকবে, যে যখন কার্ড শো করবে যে ডিজিটালে, তখন কিন্তু সেই নাম্বার এবং মেসেজ চলে যাবে তার গার্জিয়ানের কাছে। আবার যখন ছুটি হবে, যখন আমার সেই কার্ড শো করবে, তখনই কিন্তু আমার মেসেজ চলে আসবে গার্জিয়ানের কাছে। এই স্কুল কর্তৃপক্ষ দাবি করছে যে উত্তরবঙ্গে কিন্তু প্রথম, এবং স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা কিন্তু সহমতে খুশি যে সিকিউরিটি, আমরাও খুশি। এবং এইভাবে কেউ যদি শিক্ষা নিয়ে থাকেন এই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে, তাহলে নিন। শিক্ষকরা সদিচ্ছা দেখালে অনেক কিছু হয়। এবার দেখুন, স্ত্রীকে না জানিয়ে স্বামী বাড়ি বিক্রি করে দিলেন। শরিকদের নাকি স্বামী বিক্রি করে দিলেন, এবং স্ত্রী মেয়ে 1 মাস গৃহবন্দী। দেখুন সিসি ক্যামেরার ফুটেজ। বাড়ি ছাড়ার হুমকি কাউন্সিলরের স্বামীর, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, ঠিক কি হয়েছে ছোট করে জানতে চাইবো।
একদমই দেখো অয়নদা, বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের জয়পুরে ঠিক এমনই ঘটনা ঘটেছে। রেখা সরকার নামে এক মহিলা, তিনি অভিযোগ করছেন যে তার স্বামী দীর্ঘদিন আগেই মারা গিয়েছে, কিন্তু শ্বশুর মশাই তাদেরকে কোনো সম্পত্তি দিতে চাইছে না, তাদের অজান্তেই এই বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, কোর্টে কেস থাকা সত্ত্বেও এই বাড়ি কী করে বিক্রি হলো। আজ সকালে সেই বাড়িতে গিয়েই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামী অর্থাৎ উত্তম ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি সাধারণ লোকজনকে নিয়ে সেই বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন বাড়ি ছাড়বার, এবং তারপরেই এই মহিলা এবং তার 2 মেয়ে সরব হয়েছেন। তাদের অভিযোগ যে কোর্টে কেস থাকা সত্ত্বেও এই বাড়ি কী করে বিক্রি হলো, এবং দীর্ঘদিন ধরে তারা এই হুমকির মুখে পড়ে বাড়িতে গৃহবন্দী অবস্থায় রয়েছে, তারা আতঙ্কের মধ্যে রয়েছে। এই ঘটনা নিয়ে রীতিমতন তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের বনগাঁ পৌরসভার যিনি কাউন্সিলরের স্বামী আছেন তিনি অস্বীকার করেছেন। তবে পুলিশের দেখা উচিত, নিরাপত্তা কি অবস্থা এদের 2 মহিলার দেখা উচিত। আর ঝাড়গ্রামে হাতির তাণ্ডব তো প্রতিদিনের ঘটনা। আজকেও হাতির তাণ্ডব, ফসলের পর ফসল নষ্ট হয়েছে, বাড়িঘর ভাঙচুর করেছে দাঁতাল ঝাড়গ্রামের শিরশিতে। আমরা সকাল থেকে দেখিয়েছি, এখন আপডেট নেব রাজুর কাছ থেকে। রাজু, রাত্রিবেলা কি অবস্থা? দেখো অয়নদা, প্রথমে বলবো রাতেও এখন হাতি রয়েছে, এই আশেপাশেই গ্রামের যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলেই হাতি রয়েছে। সেক্ষেত্রে হাতি নিয়ে আতঙ্কিত রয়েছেন গ্রামের মানুষ। বন দপ্তরের তরফ থেকে হাতিগুলোকে জঙ্গলে ছেড়ে দেবো, সেই হাতি আবার রাতের অন্ধকারে খাবারের সন্ধানে আবার না এসে গ্রামে ঢোকে তা নিয়ে চিন্তিত রয়েছেন গ্রামের মানুষ। এরই মধ্যে বন দপ্তরের তরফ থেকে সেখানে বিশেষ নজরদারি লাগানো হয়েছে যাতে হাতি পুনরায় গ্রামে না ঢুকে পড়ে বা ফসলের ক্ষতি না করে। সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে সেই রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু মানুষের অভিযোগ ঠিকই, কিন্তু মানুষই তো গাছ কেটে ফাঁক করে দিচ্ছেন। মানুষের অভিযোগ থাকবে, গাছ কেটে ফাঁক করে দিলে হাতি কোথায় যাবে? এটাও তো ঘটনা। গাছ চোর, তাদেরকে হাতি শাস্তি দিক। এইভাবেই রাত 8টা থেকে 9টা 1 ঘন্টা আপনাদের সঙ্গে আমি থাকবো জেলার বিভিন্ন সমস্যা নিয়ে এবং বেআইনি অবৈধ কাজ যা প্রশাসনের একাংশে চোখে পড়ে না, কানে ঢুকে না। আর একটু পরেই অন্য স্টুডিও থেকে নিউজ রুম লাইভ নিয়ে আসছে তমশ্রী। ধন্যবাদ।